আম্মুকে নিয়ে হাসপাতালে এসেছি। আম্মুর শরীরটা ভীষণ খারাপ। টাকার জন্য অপারেশন করাতে পারছি না। কোনো রকমে মেডিসিনের সাহায্যে বেঁচে আছে। ডক্টর সাহেব একটা কাগজ হাতে দিয়ে বলে যত দ্রুত সম্ভব এই মেডিসিনগুলো নিয়ে আসতে। আমি কাগজটা নিয়ে দৌড়ে হসপিটাল থেকে বের হয়ে একটা মেডিসিনের ফার্মেসিতে এসে দোকানদারকে কাগজটা দিই। দোকানদার কাগজটা নিয়ে দেখে দেখে মেডিসিন দেয়। 1000 টাকা হয়েছে বলে, কিন্তু আমার কাছে 600 টাকা আছে। আমি পরে দিব বললে দোকানদার মেডিসিন রেখে দেয়। আমি অনেকবার রিকোয়েস্ট করলেও তার এক কথা, টাকা ছাড়া মেডিসিন দিবে না। আমি ফার্মেসির বাইরে বসেই কান্না করছি। আম্মুর প্রেশারের মেডিসিন নেবার জন্য ফার্মেসিতে আসে। গাড়ি থেকে নামতেই দেখি একটা মেয়ে কাগজ হাতে বসে কান্না করছে। মেয়েটার হাত থেকে কাগজটা পড়ে যায়। মেয়েটা হাঁটুতে মুখ রেখে কান্না করছে। আমি কাগজটা হাতে নিয়ে দেখে অনেকগুলো ওষুধের নাম লেখা। দোকানদারকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। দোকানদার বলে টাকা ছাড়া মেডিসিন নিতে এসেছে। আমি মেডিসিনগুলো দিতে বলি। দোকানদার মেডিসিনগুলো দিয়ে আমি মেয়েটার কাছে গিয়ে ওষুধের প্যাকেটটা এগিয়ে দিই। মেয়েটা মাথা নিচু করে কান্না করার জন্য দেখছে না। এই যে শুনছো, এই নাও, এখানে তোমার সকল মেডিসিন আছে। কারো কণ্ঠ শুনে ওপরের দিকে তাকিয়ে দেখি একটা ছেলে আমার দিকে মেডিসিনের প্যাকেট এগিয়ে রেখেছে, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। এখন দিতে হবে না, আবার যদি কখনো দেখা হয় দিয়ে দিও, আর না দিলেও সমস্যা নেই। এই মেডিসিনগুলো তোমার খুব প্রয়োজন। মেয়েটা কিছু না বলে চোখের পানি মুছে মেডিসিনগুলো নিয়ে দৌড়ে হসপিটালের ভিতরে চলে যায়। আমি একা একা হাসতে থাকি। এরপর আম্মুর জন্য মেডিসিন নিয়ে গাড়ি করে রওনা দিই বাসার উদ্দেশ্যে। আমি মেডিসিন নিয়ে ডক্টরের চেম্বারে চলে আসি। ডক্টর বলে দেয় কখন কখন দিতে হবে। আমি ঠিক আছে বলে আম্মুর কেবিনে চলে আসি। কেবিন বলে ভুল হবে, হসপিটালের এক কোণে ফ্লোরে মাদুর বিছিয়ে শুইয়ে রাখি। টাকার জন্য বেড নিতে পারিনি। আম্মুকে ধরে বসিয়ে মেডিসিন খাইয়ে দিই। আম্মু জিদ করে বাসায় যাবার জন্য। বাধ্য হয়ে আম্মুকে নিয়ে বাসায় চলে আসি। আম্মুকে খাটে শুইয়ে দিয়ে পাশে বসে আম্মুর মাথায় হাত বুলিয়ে দিতে থাকি। আমি তিথি। আম্মু ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই। আব্বুকে জন্মের পর দেখিনি। বাসার সামনেই আমার একটা ছোট্ট দোকান আছে। আমি সেখানে মাটির তৈরি পুতুল বিক্রি করি। বাসায় এসে সোজা আম্মুর রুমে চলে আসে। আম্মু শুয়েছে। এখনই আসলি বাবা? আম্মু, তোমার শরীর এখন কেমন? আমি তো ভালোই আছি, মাঝে মাঝে একটু প্রেশার আপ ডাউন হয়। এই নাও তোমার প্রেশারের ওষুধ। আম্মুকে মেডিসিন দিয়ে রুমে চলে আসে। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে সোফায় বসে আছে। আমি সরজিৎ, বর্তমানে বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। কিন্তু কয়েক বছর আগে একবার এক খাবারের জন্য কতই না কষ্ট করেছে। আম্মু আর আমি মিলে আমাদের ছোট্ট সংসার। আমার যখন 8 বছর বয়স, আব্বু অন্য একজন মহিলাকে বিয়ে করে আমাকে আর আম্মুকে বাসা থেকে বের করে দেয়। সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। হঠাৎ করে সে মেয়েটার চোখ মুখ সামনে ভেসে ওঠে। চোখ বন্ধ করে মেয়েটার মুখটা ভালো করে বোঝার চেষ্টা করছে। মেয়েটা কান্না করছিল, তাও কত সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যেন চোখের পানিগুলো মুক্তোর দানা হয়ে ঝরছিল। হাসলে না যেন মেয়েটাকে আরো কত সুন্দর লাগবে। আচ্ছা, আমি কি আর কখনো মেয়েটার দেখা পাবো? এমন আরো নানান কথা ভাবতে ভাবতে সোফায় ঘুমিয়ে পড়ি। আমি নিজেই পুতুলগুলো বানাই। রান্না শেষ করে রুমে এসে চেঞ্জ করে আম্মুকে ধরে বসিয়ে দিই। এরপর ফ্রেশ করিয়ে দিয়ে নিজের হাতেই তুলে খাইয়ে দিই। আম্মু আমার দিকে তাকিয়ে নীরবে চোখের পানি ফেলছে। আমারও খুব কান্না পাচ্ছে, কিন্তু আম্মুর সামনে কান্না করলে আম্মু আরো বেশি ভেঙে পড়বে। তাই কান্না আটকে রেখে আম্মুকে খাইয়ে দিই। খাওয়ানো শেষ হলে মেডিসিন খাইয়ে দিয়ে দৌড়ে আম্মুর রুম থেকে বের হয়ে আমার রুমে চলে আসি। খাটে শুয়ে কান্না করছি। হে আল্লাহ, আর কত পরীক্ষা নিবে তুমি? আমি যে আর ধৈর্য রাখতে পারছি না। তুমি আমার আম্মুকে সুস্থ করে দাও আল্লাহ, সুস্থ করে দাও। কিরে বাবা, তুই এখন ঘুমিয়েছিলি কেন? লেগে গেছে? বুঝতেই পারিনি। তোমার শরীর এখন কেমন আম্মু? আলহামদুলিল্লাহ ভালো বাবা। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য কফি বানাচ্ছি। তোমাকে আর কিচেনে যেতে হবে না আম্মু, রুমে খালা আছে না, উনিই করবে সব। তুই আমার হাতে ছাড়া কফি তো খেতে পারিস না, আর কফি বানাতে গেলে বেশি সময় লাগবে না। আমি যখন বলেছি তুমি যাবে না কিচেনে, সো যাবে না। তাহলে আমার জন্য একটা বৌমা নিয়ে আয়। সময় হলে ঠিকই নিয়ে আসবো। তুমি বসো এখানে, আমি আসছি।
বলে আম্মুকে সোফায় বসিয়ে দিয়ে আমি রুমে চলে আসি। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি কফি রেডি। কফি খেতে খেতে আম্মুর সাথে গল্প করছে। পরের দিন বিকেলে দোকানে বসে আছি, হঠাৎ সামনের দিকে চোখ যেতেই দেখি কালকের সেই ছেলেটা। আমার কাছে তো এখন টাকা নেই, যদি টাকা চায় পরে কিভাবে দিব, এসব ভেবেই আমি উঠে দোকানের পেছনে চলে যাই। মাটির তৈরি আমাদের বাসা আর দোকান। আড়াল থেকে তাকিয়ে দেখছি ছেলেটা কি করছে। আজব তো, কেউ তো নেই এখানে। আসলাম পুতুল নেবার জন্য, কিন্তু দোকানদারি তো নেই। হঠাৎ সামনে তাকিয়ে দেখি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে। একটু ভালো করে খেয়াল করতে দেখি কালকে সে মেয়েটা মুচকি হেসে একটা পুতুল নিয়ে টাকা রেখে চলে আসে। ছেলেটা চলে যেতেই আমি বুকে ফু দিয়ে দোকানে এসে বসি। 100 টাকা রেখে গেছে আর একটা পুতুল নিয়ে আসে। টাকা রেখে বসে আছি। পরের দিন সকালে অফিস যাচ্ছে। মেন রাস্তায় খুব জ্যাম দেখে আমি গলি দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি। হঠাৎ দেখি মেয়েটা আনমনে হাতে বাচ্চার ব্যাগ নিয়ে হাঁটছে। আমি গাড়ির হর্ন দিতেই মেয়েটা হাত থেকে সব ফেলে দেয়। আমি গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে গিয়ে দেখি সেই মেয়েটা। মেয়েটা আমাকে দেখেই দৌড়ে চলে যায়। একটু সামনে গিয়ে হোঁচট খেয়ে পড়েছে। আমার দিকে তাকিয়ে আবার উঠে দৌড়াতে থাকে। আমি হাসতে হাসতে বাচ্চাগুলো ব্যাগে ভরে মেয়েটার বাসার সামনে চলে আসে। বাসায় এসে গ্লাস দিয়ে জগ থেকে পানি খেয়ে নিই। হঠাৎ গাড়ির হর্ন শুনে বাড়ির বাইরে এসে দেখি সেই ছেলেটা আমার বাজারের ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি মাথা নিচু করে বাজারের ব্যাগ হাতে নিয়ে চলে আসতে গেলে ছেলেটা বলে, আচ্ছা, তোমার নাম কি? জি জি, আমি তিথি। নাম বলেই দেয় দৌড়। আমি একা একা হাসতে থাকি। কিছু সময় দাঁড়িয়ে থেকে গাড়ি নিয়ে বাসায় চলে আসি। অফিস যেতে ইচ্ছে করলো না। কি রে, অফিসার না গেলি মাত্র চলে আসলি যে? যেতে ইচ্ছে করলো না। তুমি কিছু বলার আছে আম্মু? এসো আমার পাশে বসো। রুমে গিয়ে চেঞ্জ করে আয়। পরে চেঞ্জ করব, আগে তোমাকে বলবো তারপর। আচ্ছা ঠিক আছে, বসছি, বল কি হয়েছে। আমি তিথির সাথে দেখা হওয়া থেকে আজ যা হলো সব বলি। সব শুনে আম্মু আমার দিকে তাকিয়ে আছে। এমন করে তাকিয়ে আছো কেন আম্মু? না, ভাবছি ঘুরে ফিরে বারবার তোর সাথে মেয়েটারই দেখা হচ্ছে, নাকি তুই ইচ্ছে করে দেখা করছিস? ইচ্ছে করে কিনা জানি না আম্মু, মেয়েটাকে দেখলে আমার তোমার কথা মনে পড়ে। আমি ওর মাঝে তোমাকে খুঁজে পাই। তাহলে তো এই মেয়েকেই আমার ছেলের বউ করে আনতে হবে। এখনই না আম্মু, ওর কিছু সমস্যা আছে পারিবারিক, সেই সমস্যাগুলো সমাধান করি। আর ওর মনেও আমি কি আছে কিনা নেই, তারপর তোমাকে নিয়ে ওদের বাসায় যাব। ঠিক আছে, তাই হবে। তবে তোকে একটা কথা বলি বাবা, মেয়েটা গরিব বলে কখনো মেয়েটার হাত ছেড়ে দিস না। একটা ছেলে একটা মেয়ের হাত ধরে অনেকটা পথ এগিয়ে এসে মাঝ রাস্তায় হাত ছেড়ে দিলে কতটা কষ্ট হয় আমি জানি। তোর কথা শুনে বুঝতে পারছি মেয়েটা কত কষ্ট করে জীবন পার করছে। যদি মেয়েটা সারা জীবনের জন্য সুখ দুঃখের পাশে থাকতে পারিস তবেই সামনের দিকে এগোস, নয়তো মেয়েটা বাঁচবে না বাবা। তোমার ছেলেকে তুমি তেমন শিক্ষা দাওনি আম্মু। আমি তিথির সকল দুঃখগুলো আমার করে নেব, আর আমার সকল সুখগুলো ওকে দিয়ে দেব। তুমি শুধু আমার জন্য দোয়া করো। আম্মু আমার কপালে চুমু দিয়ে গালে হাত রেখে কিছু সময় তাকিয়ে থাকে। আমি আম্মুকে জড়িয়ে ধরে বসে থাকি। হঠাৎ ওনাকে দেখলে আমার এমন হয় কেন? আমার সারা শরীর কেন এমন কাঁপে? আমার কাছে উনি টাকা পাবে তাই, নাকি অন্য কিছু? না না তিথি, তুই সব কি ভাবছিস? কোথায় উনি কোটিপতি আর তুই তো রাস্তার ফকিরের চেয়েও অধম। এসব ভাবাও যে তোর জন্য পাপ। আমি তিথির সম্পর্কে খবর নিয়ে সবকিছু জেনেছি। হসপিটালে এসে ডক্টরকে সবকিছু বুঝিয়ে বলে ওনারা কাল সকাল থেকে তিথির আম্মুর ট্রিটমেন্ট শুরু করবে। আমি অপারেশন সহ বাকি সকল খরচ দিয়ে অফিস চলে আসে। পরের দিন সকালে নাস্তা করতে বসেছি। হঠাৎ আম্মুর নিঃশ্বাস নিতে পারছে না। আমি খাবার রেখে দৌড়ে রুমে এসে গ্যাস নিয়ে আম্মুকে দেই। আম্মু ধীরে ধীরে শান্ত হয়। আমি আম্মুর এমন অবস্থা আর দেখতে পারছি না। দৌড়ে বাইরে এসে কান্না করছি। হঠাৎ ভেতর থেকে কারো কথা শুনে চোখের পানি মুছে বাসার ভেতরে এসে দেখি অনেকগুলো ডক্টর এসেছে। তারা আম্মুর সাথে কথা বলছে। ডক্টর আমাকে বলে কিছু সময় পর আম্মুকে নিয়ে হাসপাতালে যেতে। আজকে নাকি আম্মুর চিকিৎসা হবে। আমি টাকার কথা জিজ্ঞেস করলে ডক্টর বলে সরজিৎ চৌধুরী টাকা দিয়ে দিয়েছে। আমি ভাবতে থাকি কে এই সরজিৎ চৌধুরী। ডক্টর আমাকে বাহিরে দিয়ে ইশারা করে। আমি বাহিরে এসে দেখি সেই ছেলেটা। আচ্ছা, এর নাম তাহলে সরজিৎ চৌধুরী।
আমি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তিথি বাইরে এসে আমাকে দেখে আড়ালে চলে যায়। আমি মন খারাপ করে চলে আসায় আবার পিছনে তাকাই। তিথি আড়াল থেকে বের হয়ে আমার দিকে তাকিয়ে মুচকে হাসে। আমি একটা শান্তির নিঃশ্বাস নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। ওর চোখ অনেক কিছু বলতে চাইছে। তিথি ধীর পায়ে আমার কাছে আসে, হুট করে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি ওকে জড়িয়ে ধরতে গিয়ে কিছু সময় পর তিথি নিজে আমাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলে, আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব জানি না, তবে আমি আপনার বাসায় কাজ করে আপনার টাকা আস্তে আস্তে শোধ করে দিব। তোমাকে এখন কিছু করতে হবে। কিছু সময় পর তোমার আম্মুর অপারেশন হবে। হাসপাতালে পৌঁছে আমাকে কল করো। এই নাও আমার কার্ড। ডক্টরের সাথে আমি কথা বলে রেখেছি, ওনারাই সব করবে। তবুও যদি কোনো সমস্যা হয় আমাকে কল করো, আমি চলে আসবো। কেমন? জি, আপনি সত্যিই খুব ভালো। তুমিও খুব ভালো। আমাকে অফিস যেতে হবে, আসি। কেমন? জি, সাবধানে যাবেন। সরজিৎ মুচকি হেসে চলে যায়। আমি বাসায় এসে ডক্টরের সাথে কথা বলি। কিছু সময় পর আম্মুকে নিয়ে হাসপাতালে চলে আসি। ডক্টর এসে বলে আম্মুর অপারেশন শুরু হবে এখন। আমার খুব ভয় করছে। আমি সরজিৎকে কল করি। হ্যালো, কে বলছেন? জি, আমি তিথি বলছি। ও তুমি? বলো, অপারেশন শুরু হয়েছে? ডক্টর বলল এখনই শুরু করবে। আমার খুব ভয় করছে। আপনার কি একটু সময় হবে, আসবেন এখানে? আমি 10 মিনিটের মধ্যে আসছি, তুমি ভয় পেও না। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। আমি ঠিক আছে বলতেই তিথি কল কেটে দেয়। আমি ম্যানেজারকে বলে অফিস থেকে বের হয়ে চলে আসি হসপিটালে। অপারেশন থিয়েটারের সামনে এসে দেখি তিথি একটা বেঞ্চে বসে আছে, মাথা নিচু করে। আমি তিথির কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখি। তিথি উপরের দিকে তাকিয়ে আমাকে দেখে বলে, আপনি এসেছেন? আমার আম্মু সুস্থ হয়ে যাবে তো? ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তুমি কিছু খেয়েছো? পরে খেয়ে নেব, আগে আম্মুর অপারেশন শেষ হোক। এতক্ষণ না খেয়ে থাকতে হবে না, এসো আমার সাথে। না থাক এখন। আমার কথা না শুনেই উনি আমার হাত ধরে হসপিটালের বাইরে বের করে নিয়ে এসে একটা বিশাল বড় রেস্টুরেন্টে আসে। আমি তো হা করে আছি এত বড় রেস্টুরেন্ট দেখে। দূর থেকে কত দেখেছি এগুলো, কখনো আসবো ভাবিনি। সরজিৎ আমাকে বসতে বললে বসে পড়ি। ওয়েটার এসে সরজিৎকে কি অর্ডার করলো বুঝতে পারিনি। খাবার নিয়ে আসলে খাবার খেয়ে নিই। বিল দিয়ে তিথি কিনে হসপিটালে চলে আসে। দুজনে বেঞ্চে বসে আছে। তিথির খুব ভয় পেয়ে আছে। আমি ওর হাত ধরে আমার কাছে নিয়ে আসি। তিথি আমার কাঁধে মাথা রেখে বসে আছে। কিছু সময় পর ডক্টর বের হয়ে বলে, অপারেশন সাকসেসফুল। কিছুদিন রেস্ট করলেই পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আমি ডক্টরকে ধন্যবাদ দিতে ডক্টর চলে যায়। তিথি আমার দিকে তাকিয়ে আছে। তুমি আমার আম্মুর মতো এমন করে আমার দিকে তাকিয়ে থাকো কেন? আমি ফেরেশতা কেমন হয় জানি না, তবে মনে হচ্ছে আল্লাহ আমার জীবনে আপনাকে ফেরেশতা করে পাঠিয়েছে। আজ আপনার জন্য আমার আম্মু আবার ভালো হয়ে গেল। আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না। আপনি সত্যিই খুব ভালো। আমাকে ফেরেস্তা ভাবতে হবে না, আমিও তোমার মতোই সাধারণ মানুষ। আচ্ছা, তখনকার মতো জড়িয়ে ধরবে আরেকবার? ওনার কথা শুনে আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে নিই। আমারও ওনার বুকে যেতে খুব ইচ্ছে করছে, তাই সব লাজ লজ্জা ভুলে ধীরে ধীরে ওনার কাছে গিয়ে ওনাকে জড়িয়ে ধরি শক্ত করে। তিথি আমাকে জড়িয়ে ধরতে এক অদ্ভুত অনুভূতি হতে থাকে। মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আমার হাতের মুঠোয়। তিথিকে বুক থেকে তুলে কপালে চুমু দেয়। তিথির চোখ বন্ধ করে ফেলে, আমার দিকে তাকিয়ে দৌড়ে চলেছে। কিছু সময় পর তিথির আম্মুকে বেড়ে শিফট করা হয়। বসে আছে। কিছু সময় পর আন্টির সেন্স ফিরলে তিথি আন্টির সাথে কথা বলছে। আন্টিকে জিজ্ঞেস করে, আমি কে? ওর নাম সরজিৎ আম্মু। তোমার অপারেশনের ব্যবস্থা উনিই করেছে। ওনার অফিস রেখে তোমার জন্য এখানের থেকে সব কিছু করেছে। আম্মু ওনাকে কাছে ডাকে। আম্মু পাশে গিয়ে উনি বসে, আম্মুর সাথে কথা বলছে। আম্মু ওনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কথা বলছে। আমি এখন অফিস যেতে হবে তিথি, কিছু কাজ বাকি আছে। তুমি আন্টির দিকে খেয়াল রেখো, আমি কাজ শেষ করে আসবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন। আমি ঠিক আছে বলে হসপিটাল থেকে বের হয়ে চলে আসি অফিসে। নিজের চেম্বারে বসে কাজ করছে। কাজ শেষ হতে হতে সন্ধ্যা হয়েছে। অফিস থেকে বের হয়ে আম্মুকে কল করে সব বলি। একটা কাজ কর, ওদেরকে নিয়ে আমাদের বাসায় চলে আয়। ওখানে আর থাকতে হবে না, আমাদের সাথে এখানে থাকুক। আমি ঠিক আছে বলে হসপিটালে চলে আসি। ডক্টরের সাথে কথা বলে
ডক্টর বলে বাসায় নিয়ে যেতে পারি, তবে ওনার সাথে কাউকে সবসময় থাকতে হবে। আমি ঠিক আছে বলে সকল ফর্মালিটিস শেষ করে আন্টির কেবিনে চলে আসে। আন্টির সাথে কুশল বিনিময় করে তিথিকে বলি, ডক্টরের সাথে আমার কথা হয়ে গেছে, আন্টিকে নিয়ে আমরা বাসায় চলে যাব। সমস্যা হবে না তো কোনো? কোনো সমস্যা হবে না। আমি আন্টিকে কোলে করে হুইল চেয়ারে বসে হসপিটাল থেকে বের হয়ে গাড়িতে বসিয়ে দিই। তিথি পেছনে আন্টির সাথে বসেছে। আমি গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকি। আমাদের দিকে যাচ্ছে। এইদিকে কোথায় যাচ্ছেন? আমাদের বাসার রাস্তা তো এটা না। তোমাদের বাসায় যেতে হবে না, আজ থেকে তোমরা আমাদের বাসায় থাকবে। আপনাদের বাসায় কেন? আপনি এমনি অনেক করেছেন, আপনাকে আর কষ্ট দিতে চাই না। কষ্ট কেন হবে? চুপচাপ বসে থাকো, আমি যা বলেছি তাই হবে। আমি যা বলেছি তাই হবে, পচা ছেলে একটা। একটু পর গাড়ি এসে থামে একটা বিশাল বড় বাসার সামনে। দেখে কোনো রাজমহল মনে হচ্ছে। সরজিৎ আম্মুকে কোলে করে হুইল চেয়ারে বসিয়ে বাসার সামনে এসে কলিং বেল দিতে একজন ভদ্র মহিলা দরজা খুলে বলে, এসে গেছিস? ওনাদের নিয়ে ভেতরে আয়। আন্টি আর দিদিকে নিয়ে বাসার ভেতরে চলে আসে। আন্টির জন্য নিচে একটা রুম ঠিক করেছে। আমি আন্টিকে রুমে নিয়ে বেডে শুয়ে দিই। আন্টি আম্মুর সাথে কথা বলছে। তুই দিদিমাকে উপরে তোর পাশের রুমটা দেখিয়ে দে, আমি ভাবির কাছে আছি। আমি ঠিক আছে বলে দিদিকে নিয়ে উপরে এসে ওকে একটা রুম দেখিয়ে দিয়ে বলি, এটাই তোমার রুম, ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও। আমি তো সাথে করে কোনো ড্রেস আনিনি, চেঞ্জ করব কি করে? ওয়ার্ড্রোব খুলে দেখো, অনেক ড্রেস আছে। আম্মু আমার বউর জন্য এনে রেখেছে। শাড়ি, চুড়িদার আরও অনেক রকমের ড্রেস আছে, তোমার যা ইচ্ছে পরো। আপনার বউর ড্রেস আমি কেন পরবো? কেন পরবে তুমি জানো, তারপরে বলতে হলে আমি বলি নয়, করে দেখাবো। হসপিটালে কপালে করেছে, এখন ঠোঁটে করব। তুমি কি তাই চাও? আমি ঠোঁট চেপে ধরে দৌড়ে ওয়াশরুমে চলে আসি। কি পচা ছেলে দেখো, মুখে কিছুই আটকায় না, কি সব বলে। আমি ফ্রেশ হয়ে ওয়ারড্রপ খুলে তো হা করে আছি। ওয়ারড্রপ ভর্তি ড্রেসে। একটা শাড়ির দিকে চোখ যেতেই খুব পছন্দ হয়, শাড়িটা বের করে পরে নেই। ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে এসো, বসে আছে। কারো আসার শব্দ সিঁড়ির দিকে তাকিয়ে দেখে তিথি নেমে আসছে। ওকে দেখে আমার চোখ দুটি ওর দিকে সরছেই না। শাড়িতে খুব সুন্দরছেই না। সরজিৎকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ভীষণ লজ্জা করছে। আমি চোখ নামিয়ে নিচে চলে আসি। আন্টি আমার কাছে এসে বলে, শাড়িতে খুব সুন্দর লাগছে তিথিকে। আমি থাকতে অন্য কেউ নজর দেবে কি করে আম্মু? তিথি আম্মুর কথা শুনে আমার দিকে লজ্জা মাখা চোখে তাকিয়ে আবার চোখ নামিয়ে দেয়। আমি ভাবিকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিব। ভাবি ঘুমিয়ে গেছে, এসো তোমরাও খেয়ে নাও। তিনজন বসে পড়ি খেতে। আম্মু নিজের হাতে তুলে তিথিকে খাইয়ে দিচ্ছে। তিথি চুপচাপ খাচ্ছে। খাওয়া শেষ হলে যে যার রুমে চলে আসে। আমি রুম থেকে বের হয়ে তিথির দরজায় নক করি। তিথি দরজা খুলে দেয়। আপনি কিছু বলবেন? ঘুম আসছে না, তোমার সাথে গল্প করতে ইচ্ছে হলো, তাই চলে আসলাম। সমস্যা হবে তোমার? সমস্যা হবে কেন, আসুন। বেলকনিতে চলো। তিথিকে নিয়ে বেলকনিতে এসে দোলনায় বসে পড়ি। আপনি আর আপনার আম্মু সত্যি খুব ভালো, আমাদেরকে কত সহজে আপন করে নিয়েছেন। আমি কতটা ভালো জানি না, তবে আমার আম্মা খুব ভালো। পৃথিবীর সকল আম্মুরাই ভালো। আমি আপনাদের এই ঋণ কিভাবে শোধ করব? আপন জন্য কিছু করলে সেটা ঋণ হয় না, বুঝছো? আমি কি আপনার আপন নাকি? আপনি তো আমার সম্পর্কে ভালো করে জানেনও না। সব জানি, আর সব জেনে আমি তোমার কাছে এসেছি। এখন তোমার আমার কাছে আসার অপেক্ষা। আমি ঠিক বুঝলাম না আপনার কথা। সত্যি বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? এটা হয় না যে, কোথায় আপনি আর কোথায় আমি? আমার আর আপনার মাঝে আকাশ আর মাটির দূরত্ব। আমি এসব মানি না। আমাদের সবচেয়ে বড় পরিচয় সত্যি। ধনী গরিব এসব আমি মানি না। বাকিটা শুনতে পারবেন পরের পর্বে। কামিং সুন। টাটা।